তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটি মন ছুঁয়ে যাওয়া তামিল মুভির এক্সপ্লানেশন করতে চলেছি। মা হারা দুই অসহায় ভাই বোন এবং তাদের সৎমা ও একটি স্বর্ণের আংটিকে ঘিরে মুভির কাহিনী চলতে থাকে। মুভির শেষ পর্যায়ে এসে তোমরাও চোখের জল ফেলবে, আর আমার বিশ্বাস প্রত্যেকেই একবার গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরবে। তাহলে চলো দেরি না করে এই সুন্দর মুভির কাহিনী শুনে নেওয়া যাক। কাহিনীর শুরুতেই আমাদের এক ভাই এবং এক বোনকে দেখানো হয়। ভাইয়ের নাম মুথু এবং দিদির নাম পঞ্চমা। বর্তমানে পঞ্চমা এবং মুথুকে আমরা একটি ছোট্ট হোটেলে খাবার খেতে দেখি। এবার খাবার খেতে খেতে মুথু বারবার তার পাশের লোকটির খাবারের প্লেটের দিকে উকিঝুঁকি মারতে শুরু করে। আসলে তারা দুই ভাই বোন শুধু পরোটা খাচ্ছিল, আর পাশের লোকটি একটি ডিম ভাজা দিয়ে পরোটা খাচ্ছিল। ভাজা ডিম দেখে মুথুরও খুব অমলেট খাওয়ার ইচ্ছা জাগে। ছোট্ট ভাইটি তার দিদিকে বলে, দিদি আমার অমলেট খেতে খুব ইচ্ছা করছে। পঞ্চমা বলে, ঠিক আছে বাবা আসুক, তারপর আমরা অমলেট অর্ডার করব। অন্য দৃশ্যে আমাদের সেই বাচ্চা দুটির বাবা মাকে দেখানো হয়। বাবার নাম আন্নামুলাই এবং মায়ের নাম কমলম। এদের আরও একটি ছোট্ট বাচ্চা থাকে। কিছুদিন পরই সেই বাচ্চাটির অন্নপ্রাশন ছিল, তাই তারা দুজনে মিলে বাচ্চাটির জন্য একটি সোনার আংটি কিনতে এসেছিল। তবে সোনার দোকানে এসে সোনার দাম শুনে তারা কিছুটা হতাশ হয়ে পড়ে, কারণ আন্নামুলাইয়ের কাছে তখন এত পয়সা ছিল না। কিন্তু কমলমের মন কিছুতেই মানতে চাইছিল না। সে স্বামীর কাছে আংটিটির জন্য জেদ করতে শুরু করে। তো কিছু উপায় না দেখে আন্নামুলাইয়ের কাছে থাকা সমস্ত পয়সা সে তার দোকানদারকে দিয়ে দেয় এবং তার বিনিময়ে সেই আংটিটি কিনে নেয়। দোকান থেকে বেরিয়ে আন্না তার স্ত্রীকে সাংসারিক সামগ্রী কেনার জন্য কিছু টাকা দিয়ে দেয়। কমলম তার স্বামীর পকেটে থাকা বাকি সামান্য টাকাগুলো নিয়ে নেয়। যাই হোক, আন্না স্ত্রীকে দোকানে পাঠিয়ে মুথু এবং পঞ্চমার কাছে চলে আসে। বাবাকে দেখা মাত্রই মুথু আন্নাকে বলে, বাবা আমার অমলেট খেতে ভীষণ ইচ্ছা করছে। ছোট্ট ছেলেটি বাবার কাছে জেদ করে বসে এবং বলে যে, বাবা তুমি আমাকে একটা অমলেট কিনে দাও। এবার আন্নার কাছে তো একটাও টাকা ছিল না। আন্না চিন্তায় পড়ে যায় এবং ভাবে যে আমার ছেলেটা সামান্য একটা অমলেট খেতে চেয়েছে, কিন্তু আমার কাছে তো একটাও পয়সা নেই। আমি কিভাবে ওকে একটা অমলেট কিনে দেব? আন্নার চিন্তিত মুখ দেখে পঞ্চমী বুঝতে পেরে যায় যে বাবার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। পঞ্চমী বলে, বাবা দুটো অমলেট কেনার প্রয়োজন নেই, তুমি একটাই অমলেট কিনে দাও, ওতেই আমরা দুজনে ভাগ করে খেয়ে নেব। কিন্তু আন্নার কাছে তো একটা অমলেট কেনারও টাকা থাকে না। বাচ্চাদের এই কথাটা বলতে সে সংকোচ বোধ করে। পঞ্চমা বুঝে যায় বাবার কাছে একটা টাকাও নাই। তো পঞ্চমা ভাইকে বোঝায় আর বলে, আরে মুথু তুমি বাড়ি চলো, আমি তোমাকে অনেক অমলেট বানিয়ে খাওয়াবো। ছোট্ট মুথুও দিদির কথা শুনে খুব খুশি হয়ে যায় এবং তাতে রাজিও হয়ে যায়। যাই হোক, খাবার খাওয়ার পরে আন্না হোটেলের বিল পে করার সময় মুথু তার বাবার কাছে দোকান থেকে কেনা সেই স্বর্ণের আংটিটি দেখতে পায়, আর বাবার কাছে আবদার করে, বাবা একটিবার আমাকে আংটিটি দাও, আমি একবার পরেই ওটা তোমাকে দিয়ে দেব। তো আন্না ছেলেকে আংটিটি দিয়ে দেয়, আর মুথুও খুব খুশি হয়ে আংটিটি নিজের আঙুলে পরে নেয়। তারা তিনজন এবার কমলমের কাছে যেতে থাকে। দূর থেকেই কমলমকে দেখতে পেতেই আন্না তার ছেলে মুথুর আঙুল থেকে আংটিটি সঙ্গে সঙ্গে খুলে নেয়। মুথু মন খারাপ করলে আন্না বলে, আমি মাটি কাটতে গিয়ে বেশ কিছু টাকা পাবো, তখন তোমার জন্মদিনের দিন আমি এরকমই একটা স্বর্ণের আংটি তোমাকে উপহার দেবো। তো ছোট্ট মুথু আবারও বাবার কথায় রাজি হয়ে যায়। তারপর আন্না তার পুরো পরিবারকে নিয়ে তার ছোট্ট মোটর সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরিবারকে বাড়িতে নামিয়ে সে বলে, আমার কিছু কাজ আছে, কাজ সেরে কিছুক্ষণের মধ্যেই আমি বাড়িতে ফিরব। একটি মোটর বাইকের দোকানে গিয়ে আন্না তার বাইকটি দেখিয়ে বলে যে, এই বাইকের বিনিময়ে আমাকে 5,000 টাকা দাও। গাড়িটির অবস্থা দেখে লোকটি আন্নাকে বলে, এই গাড়ির জন্যে কমপক্ষে তুমি 3,000 টাকা পেতে পারো, তার বেশি নয়। আন্না বলে, তুমি যেমন করে হোক আমাকে 5,000 টাকার ব্যবস্থা করে দাও, বাকি টাকা আমি 15 দিনের মধ্যেই শোধ করে দেব। আসলে আন্না তার গাড়িটি বিক্রি করতে চাইছিল না, বন্ধক রেখে 5,000 টাকা চাইছিল। কিন্তু আন্নার এত অনুরোধের পরও সেই মেকানিক তার অনুরোধ মানে না। এবার আন্নার কাছে আর কোনো উপায় ছিল না, তাই সে 3,000 টাকার বিনিময়ে সেই গাড়ি মেকানিকের কাছে বন্ধক রেখে দেয়।
মেকানিকের কাছ থেকে বাড়ি ফিরে আন্না দেখে যে তার পুরো পরিবার বাড়ির বাইরে বসে আছে এবং তার মা চিৎকার করে কাঁদতে শুরু করেছেন। বাড়ির ভিতরে আরমুগাম নামক এক ব্যক্তি বসে আছে। আন্না জলদি করে আরমুগামের কাছে গিয়ে তাকে বলে, আপনি আমার বাড়ি অবধি কেন এলেন? আমাকে ডেকে পাঠালে আমি নিজেই আপনার বাড়ি চলে যেতাম। আসলে আন্না আরমুগামের কাছ থেকে 30,000 টাকা ধার নিয়েছিল এবং আরমুগামকে বলেছিল যে আমি 6 মাসের মধ্যেই টাকা শোধ করে দেব, কিন্তু 1 বছর পেরিয়ে গেলেও আন্না একটা টাকাও শোধ করতে পারেনি। তো বিষয়টিকে ঠান্ডা করার জন্য আন্না তার কাছে থাকা 3,000 টাকা আরমুগামকে দিয়ে দেয়, কিন্তু আরমুগাম মানার পাত্র ছিল না। সে একটা টাকাও হাত লাগায় না। আরমুগাম বলে, আমি এইভাবে টাকা নেব না, পুরো টাকা আমার একবারেই চাই। আন্না অনুরোধ করে বলে, কাল সকালে আমি ফসল কাটার কাজে গ্রামের বাইরে যাচ্ছি, টাকা নিয়ে এসে পুরো টাকাই শোধ করে দেব। আরমুগাম বাড়ির বাইরে যেতে যেতে আন্নাকে তার বউ বাচ্চার সামনেই ওয়ার্নিং দিতে শুরু করে যে যদি তুমি আগামী কয়েকদিনের মধ্যে আমার পুরো টাকা না মেটাও, আমি পরের বার তোমার বাড়ির সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দেব এবং সেই জিনিস বিক্রি করেই আমি আমার টাকা মিটিয়ে নেব। পাশে চিট্টু নামে এক ব্যক্তি আরমুগামকে গালিগালাজ করতে শুরু করে। চিট্টুর মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তবে সে পঞ্চমা এবং মুথুর খুব ভালো বন্ধু ছিল। যাই হোক, এবার একদিন মুথু তার এক বন্ধুর বাড়িতে খেলতে গেলে বন্ধুর কাছে একটা স্মার্টফোন দেখে। মুথু সেই ফোনটি একবার নিজের হাতে নিয়ে দেখতে চাইলে তার বন্ধু তাকে কিছুতেই সেই ফোন ছুঁতে দেয় না। মুথু বাড়ি ফিরেই তার বাবার কাছে আবদার করে যে তারও এমনই একটা স্মার্টফোন লাগবে। আন্না বলে, আমি ফসল কেটে আসার পরে অনেক টাকা পাবো, তখন ফিরে এসে তোমায় এমনই একটি ফোন কিনে দেব। এই কথা শোনার পর তাদের সৎ মা কমলম দুই ভাই বোনের দিকে রেগে তাকিয়ে থাকে। আর এই পর্যায়ে আমরা আরও ভালোভাবে বুঝতে পারি যে কমলম আসলে তাদের সৎমা। কিছুদিন পরেই এবার কমলমের নিজের সন্তানের অন্নপ্রাশন থাকে। তো কমলমের দাদা তার ভাগ্নের জন্য একটি কেক নিয়ে আসে। সেই কেক দেখে মুথু খুবই উদাস হয়ে যায়, কারণ মুথু এইভাবে কোনোদিনও তার নিজের জন্মদিন পালন করেনি, আর কেউ আজ অবধি তার জন্য কোনো কেকও কিনে আনেনি। তার জন্মদিনে তার দিদি শুকনো রুটি দিয়েই তার জন্মদিন সেলিব্রেট করত। পরের দৃশ্যে আমরা দেখি আন্না তার এক বন্ধুর বাড়িতে গিয়ে কিছু টাকা ধার চায়। আন্না বন্ধুকে বলে যে ফসল কাটার পরে আমি তোমার সমস্ত টাকা শোধ করে দেব, কিন্তু আন্নার বন্ধু জানায় এই মুহূর্তে সে প্রায় নিঃস্ব। নিরুপায় হয়ে এবারও আন্নাকে খালি হাতেই বাড়ি ফিরতে হয়। যাই হোক, পরের দিন কমলম লক্ষ্য করে মুথু কোনো একটি জিনিস ঘরের কোনায় লুকাবার চেষ্টা করছে। কমলম মুথুর কাছে গেলে সে তার হাতে একটি 1 টাকার কয়েন পায়। কমলম নিশ্চিত হয়ে যায় যে মুথু এই টাকা চুরি করেছে, আর সঙ্গে সঙ্গে সে সন্দেহের বশে রেগে গিয়ে মুথুকে মারতে শুরু করে। পঞ্চমা এবং তার ঠাকুমা এসে মুথুকে বাঁচাবার চেষ্টা করে, কিন্তু তারপরেও কমলম মুথুকে মারা বন্ধ করে না। এবার ঠিক সেই সময়েই আন্না বাড়িতে আসে, আর এই সমস্ত দৃশ্য দেখে হতবাক হয়ে কমলমকে বকতে শুরু করে এবং বলে যে তুমি কেন এইভাবে এই ছোট্ট বাচ্চাটিকে মারধর করছো, ও কি এমন করেছে? কমলম বলে, তোমার ছেলে টাকা চুরি করেছে, তুমি এবং তোমার আগের স্ত্রী একজন চোরের জন্ম দিয়েছ। এই কথা শুনে আন্না তার মেজাজ ঠিক রাখতে পারে না এবং সবার সামনেই কমলমকে কষিয়ে একটা থাপ্পড় মারে। আন্নার মা অর্থাৎ মুথুর ঠাকুমা বলে যে এই টাকা মুথু চুরি করে নাই, আমি নিজে ওকে ওই টাকা দিয়েছি। আর এই কথা শোনার পরে আন্না তার স্ত্রীর দিকে আরও রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। এরই মধ্যে বাইরে থেকে একজন লোক আন্নাকে জোরে জোরে ডাকে এবং বলে যে আর দেরি করো না, এবার গাড়ি ছাড়ার সময় হয়েছে। আসলে আন্না এবং তার স্ত্রী দুজনেই দূরের গ্রামে ফসল কাটতে যাচ্ছিল, আর আগামী কয়েকটা দিন তারা এই বাড়িতে থাকবে না। আন্না এই কয়েকদিন সংসার চালানোর জন্য তার মায়ের কাছে কিছু টাকা দিতে চায়। আন্নার মা সেই টাকা ফিরিয়ে দেয় এবং বলে যে বাড়িতে এই কয়েকদিন চালানোর জন্য সব কিছুই মজুদ আছে, যদি কিছু লাগে আমি আনিয়ে নেব, তুমি নিশ্চিন্তে টাকাগুলো নিয়ে রওনা দাও। আন্নার মন মানে না, বাড়িতে যাদের সে রেখে যাচ্ছে প্রত্যেকেই অসহায়। আন্না তার মেয়ে পঞ্চমার হাতে টাকাগুলো দিয়ে বলে যে নিজের খেয়াল রেখো, সেই সঙ্গে ভাই এবং ঠাকুমারও যত্ন নিও, আমরা খুব শীঘ্রই ফসল কেটে ফিরে আসব।
তারপরেই আন্না তার ছোট্ট বাচ্চা এবং স্ত্রীকে নিয়ে পাশের গ্রামে যাওয়ার জন্য বাসে চেপে পড়ে। বাড়িতে এখন থাকে আন্নার মা এবং তার 2 ছেলে মেয়ে। সৎ মায়ের কাছ থেকে মার খাওয়ার পরে মুত্থুর মন ভালো ছিল না। অমলেট বরাবরই মুত্থুর খুব প্রিয় খাবার। ঠাকুমা মুত্থুকে একটা ডিম ভেজে দেয়, কিন্তু তাতেও তার মন ঠিক হয় না। ঠাকুমা বলে, এমন কি করব যাতে তোমার কান্না থামবে? মুত্থু বলে, তোমাকে আমি আগেই বলেছি আলমারিতে রাখা বাবার ওই স্বর্ণের আংটিটি আমাকে একবার দাও। ঠাকুমা আলমারি থেকে সেই আংটি বের করে মুত্থুকে দিয়ে দেয়। মুত্থু এবার সেই আংটি পেয়ে খুব খুশি হয়ে যায়। সে বলে যে আমি আমার বন্ধুদের একবার দেখিয়েই আংটিটি তোমাকে ফেরত দিয়ে দেব। সেই কথা বলেই মুত্থু আংটিটি পরে বাড়ির বাইরে চলে যায়। বিষয়টা পঞ্চমার কাছে খুবই ভয়ের ছিল, কারণ আংটিটি ছিল তার সৎ মায়ের। কোনোভাবে আংটি হারিয়ে গেলে তাদের সৎ মা যে তাদের ছেড়ে কথা বলবে না সেটা সে ভালোভাবেই জানত। পঞ্চমা ঠাকুমাকে বলে, তুমি ওই আংটি ওকে কেন দিলে? মা যদি জানতে পারে আমাদের কি অবস্থা করবে তা তুমি ভালো মতোই জানো। ঠাকুমা বলে, ছোট্ট বাচ্চা আবদার করেছে, তাছাড়া ও বন্ধুদের দেখিয়েই আংটিটি আমাকে ফেরত দেবে বলেছে। তোর বাবা মা বাড়ি আসতে এখনও 15 দিন। ওরা আসার আগেই আমি আংটি নিজের জায়গায় রেখে দেব। এদিকে মুত্থু তার হাতের স্বর্ণের আংটিটি তার বন্ধুদের দেখাতে শুরু করে। অন্যদিকে আন্না এবং কমলম তাদের ফসল কাটার কাজে লেগে পড়ে। সৎ মা বাড়িতে না থাকার কারণে 2 ভাই বোনের জীবন খুব সুন্দরভাবে কাটতে শুরু করে। এবার এই রকমভাবেই একদিন পঞ্চমা তাদের 3 জনের জন্য খাবার বানাচ্ছিল, আর তখনই মুত্থু খুব ভীতভাবে দিদির কাছে এসে তার ফাঁকা আঙুল দেখিয়ে বলে, দিদি, আমি আংটিটি হারিয়ে ফেলেছি। পঞ্চমার চোখে মুখে ঘন কালো মেঘে ঢেকে যায়। পঞ্চমা বলে, এত বড় সর্বনাশ তুই কী করে করলি? মা যখন এসে আংটিটি পাবে না তখন আমাদের যে কী হাল করবে, হয়তো আমাদের প্রাণেই মেরে ফেলবে। মুত্থু সেই কথা শুনে খুব ভয় পেয়ে যায়। আদরের ছোট ভাইকে এইভাবে ভয়ে কাঁপতে দেখে পঞ্চমা তাকে সান্ত্বনা দিতে শুরু করে। 2 ভাই বোন মুত্থুর খেলার জায়গায় গিয়ে আংটিটি খুঁজতে শুরু করে, কিন্তু অনেক খোঁজার পরও তারা কোথাও আংটিটি খুঁজে পায় না। মুত্থু জানতো তার কি ভয়ঙ্কর পরিণতি হতে চলেছে। সে ভয় পেয়ে বাড়ির এক কোণায় গিয়ে বসে পড়ে এবং পঞ্চমাকে বলে, দিদি, মা জানতে পারলে আমাকে ছাড়বে না। পঞ্চমা ভাইকে সান্ত্বনা দিয়ে বলে, তুই চিন্তা করিস না, আমার কাছে কিছু জমানো টাকা আছে, সেটা দিয়ে কাল বাজার থেকে আমরা ওইরকমই একটা আংটি কিনে আলমারিতে রেখে দেব, মা টেরও পাবে না। পরের দিন সকাল হতে 2 ভাই বোনে তাদের মৃত মায়ের ফটোর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতে শুরু করে। ভাগ্যের পরিহাসে পঞ্চমার মা তার ভাই হওয়ার সময়ই মারা যায়। তাদের দেখাশোনা করার জন্যই মুত্থু কমলমকে বিয়ে করে, কিন্তু কমলম তাদের 2 ভাই বোনকে 2 চোখেই দেখতে পারত না। যাই হোক, মুত্থু এবং পঞ্চমা তাদের গ্রাম থেকে বেরিয়ে বাসে করে শহরে এসে একটি স্বর্ণের দোকানে চলে আসে। দোকানে ঢোকার পরে মুত্থুর মন অনেকটা ভালো হয়ে যায়, কারণ জীবনে প্রথমবার সে এমন সাজানো গোছানোর দোকানে ঢুকেছে। এমন জায়গায় মুত্থু এর আগে কখনো আসেনি। বাইরে অতিরিক্ত গরমের মধ্যেও দোকানে অনেকটা ঠান্ডা, অনেক আরাম। এবার তারা দুজনে একটি মহিলার কাছে গিয়ে স্বর্ণের আংটি দেখতে চায়। মহিলা বলে, তোমরা 2 ছোট ছেলে মেয়ে সোনা কিনতে এসেছো, বড় কেউ তোমাদের সঙ্গে আসেনি? পঞ্চমা জানায় যে তারা দুজনে একাই এসেছে। মহিলা জানায় যে বড় কোনো গার্জেন না এলে আমি তো তোমাদের সোনা দিতে পারবো না, তোমরা বাড়ি ফিরে যাও এবং বাড়ি থেকে কাউকে নিয়ে এসো। খুব উদাস হয়ে তারা দোকান থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় ঠিক করে যে তারা চিট্টুকেই ভাড়া করে তাদের গার্জেন সাজিয়ে নিয়ে আসবে। গ্রামে ফিরেই 2 ভাই বোন চিট্টুর খোঁজে তার বাড়িতে যায়, কিন্তু চিট্টু সেখানে থাকে না। তারা চিট্টুকে খুঁজতে শুরু করে। অবশেষে অনেক খোঁজার পরে তারা চিট্টুকে খুঁজে পায়। একটি পুকুর পাড়ে চিট্টু কারোর সাথে ফোনে কথা বলছিল। ফোনের ওপারে আসলে কেউই ছিল না। এটাই ছিল চিট্টুর আসল মানসিক রোগ। সে প্রায় সময়ই এইভাবে কারোর সাথে ফোনে কথা বলতো। পঞ্চমা জানতো যে চিট্টুকে তার মতো করেই বুঝিয়ে স্বর্ণের দোকানে নিয়ে যেতে হবে, তাই হাত কানে রেখে চিট্টুকে সে ফোন করে। চিট্টুও ফোন ধরলে সে তাকে বুঝিয়ে দেয় যে কাল তোমাকে আমাদের সঙ্গে স্বর্ণের দোকানে যেতে হবে আর সেখান থেকে আংটি কিনে আনতে হবে।
তো পরের দিন তারা চিট্টুকে সুন্দর করে সাজিয়ে শহরে স্বর্ণের দোকানের উদ্দেশ্যে রওনা দেয়। পঞ্চমা চিট্টুকে আগেই বুঝিয়ে দিয়েছিল যে যা কিছু বলার সবটাই আমরা বলবো, তুমি একটাও কথাও ওখানে বলবে না। অবশেষে তারা স্বর্ণের দোকানে গিয়ে পৌঁছায়। এসির বাতাসে চিট্টু খুব খুশি হয়ে যায়। সে তার আবেগ বের করতেই যাচ্ছিল, কিন্তু তার তো কথা বলা বারণ ছিল, তাই সে চুপ করে যায়। বাড়ির বড় একজনকে সঙ্গে করে নিয়ে আসার জন্য সেই মহিলা এবার পঞ্চমাদের আংটি দেখাতে শুরু করে। অনেকগুলি আংটির মধ্যে মুথু তার হারিয়ে যাওয়া আংটির মতো হুবহু দেখতে একটি আংটি পায়, আর সে ভীষণ খুশি হয়ে যায়। পঞ্চমা আংটিটি প্যাকেট করতে বলে দিয়ে তার কাছে জমিয়ে রাখা সমস্ত টাকা বের করে মহিলাকে দিয়ে দেয়। টাকা গোনার পরে মহিলা তো অবাক হয়ে যায়। মহিলা বলে, এখানে তো শুধুমাত্র 400 টাকা আছে, আর এই স্বর্ণের আংটির মূল্য 4400 টাকা। তখন চিট্টু খুব রেগে ওঠে এবং বলে যে সামান্য ওইটুকু আংটির জন্য বাচ্চারা তাদের সমস্ত জমানো টাকা তোমাকে দিয়ে দিচ্ছে, তাও তুমি আংটিটি ওদের দেবে না। ঠিক সেই সময়ে পাশে বসে থাকা ম্যানেজারের ফোন বেজে ওঠে, আর চিট্টুর মাথার পোকাও নড়ে যায়। সে তার চিরাচরিত স্বভাবের মতোই তার নিজের ফোন ধরে কথা বলতে শুরু করে দেয়। প্রত্যেকেই বুঝে যায় যে চিট্টুর মানসিক অবস্থা ঠিক না। দোকানদাররা তাদের দোকান থেকে বের করে দেয়। একরাশ নিরাশা নিয়ে তারা বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে দুই ভাই বোন চিন্তা করতে থাকে যে কিভাবে এতগুলো টাকা জোগাড় হবে। সেই মুহূর্তে চিট্টু দুই ভাই বোনকে একটি কনস্ট্রাকশন সাইটে নিয়ে যায়, কিন্তু সেখানকার মালিক ছোট্ট বাচ্চাদের কাজে নিতে রাজি ছিল না। কিন্তু ঘরে বসে থাকলেও টাকা জোগাড় হবে না। রাস্তায় যেতে যেতে পঞ্চমা কিছু মহিলাদের বাদাম ঝুলতে দেখে, আর পঞ্চমা তাদের কাছে গিয়ে বলে যে আমার ঠাকুমা 2 বস্তা বাদাম চেয়ে পাঠিয়েছেন। আসলে একসময় পঞ্চমার ঠাকুমা এখানেই বাদাম ছোলার কাজ করত, তাই সেই মেয়েরা পঞ্চমাকে চিনত। তো এক ব্যক্তি গিয়ে পঞ্চমার বাড়িতে 2 বস্তা বাদাম ছোলার জন্য নামিয়ে আসে। ঠাকুমার সাথে বসে সারা রাত দুই ভাই বোন বাদাম ঝুলতে শুরু করে। দিনের বেলায় দুই ভাই বোন ফুল কুড়ানোর কাজ করত এবং বিনিদ্র রাত পার করে বাদাম ঝুলত। কখনো দিনের বেলায় তারা মাছ ধরতে যেত। এইভাবেই তারা রোজ 50 থেকে 60 টাকা ইনকাম করতে শুরু করে। এইভাবেই একদিন কাজ শেষ করার পরে তারা বাড়ি ফিরছিল। তখনই তারা শুনতে পায় যে আজ থেকে স্বর্ণের দাম প্রতি গ্রামে 200 টাকা বেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাদের চিন্তা আরও বেড়ে যায়, কারণ এবার থেকে ওই আংটির মূল্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছিল। সময় ফুরিয়ে আসছিল, তাই পরের দিন থেকেই দুই ভাই বোন তাদের কাজের পরিমাণও বাড়িয়ে দেয়। টাকা রোজগার করার জন্য তারা মাছ ধরা, সবজি তোলার মতো কোনো কাজও বাদ দেয়নি। এইভাবেই তাদের দিন কাটতে থাকে। একদিন ঠাকুমা লক্ষ্য করেন যে মুথুর হাতে আংটিটি নেই। ঠাকুমার সন্দেহ হলে পঞ্চমা ভাইকে বাঁচাতে ঠাকুমাকে বলে যে ঠাকুমা তুমি চিন্তা করো না, ওই আংটি আমি আলমারিতে তুলে রেখেছি। সেইবারের মতো মুথু ধরা পড়া থেকে বেঁচে যায়। পরের দিন কাজ শেষে মুথু এবং পঞ্চমা বাড়ি ফিরে এলে তারা দেখতে পায় যে তাদের সৎ মা কমলম বাড়ি ফিরে এসেছে, কিন্তু তাদের সৎ মায়ের তো এত তাড়াতাড়ি ফেরার কথা ছিল না। মুথু তার সৎ মাকে দেখা মাত্রই ভয়ে কাঁপতে শুরু করে, আর চুপচাপ ঘর থেকে বেরিয়ে বাইরে বসে কাঁদতে শুরু করে। ঠাকুমা কমলমকে জিজ্ঞাসা করে যে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে, তোমাদের তো আরও কয়েকদিন পরে আসার কথা ছিল। কমলম বলে কাজের সূত্রে আধার কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন আছে, আমি আমার আধার কার্ড বাড়িতেই ফেলে গেছি, আর এই আধার কার্ড নেওয়ার জন্যই সময়ের আগেই আমাকে বাড়িতে ফিরে আসতে হয়েছে। কমলম আধার কার্ড নেওয়ার জন্য আলমারির কাছে যায়। পঞ্চমার হৃদস্পন্দন বন্ধ হয়ে আসে। সে ভয়ার্ত দৃষ্টিতে তার সৎ মা কমলমের দিকে তাকিয়ে থাকে। কমলম যদি কোনোভাবে জানতে পারে যে আলমারির মধ্যে তার ছেলের স্বর্ণের আংটিটি নেই, তাহলে তাদের দুই ভাই বোনের কপালে যে কী জুটবে তারা নিজেরাও জানে। কিন্তু আমরা দেখি কমলমের অনেক তাড়া থাকার কারণে সে আংটিটির দিকে অত নজর দেয় না এবং আধার কার্ড নিয়ে কাজের জায়গায় চলে যায়। দুই ভাই বোন স্বস্তির নিঃশ্বাস ফেলে। দুই ভাই বোন অনেক বড় ঝড় থেকে বেঁচে যায়, তবে ঝড় যে পুরোপুরি থেমে গিয়েছিল তেমনটাও নয়। বাস স্ট্যান্ডে যাওয়ার সময় কমলমের নজর পড়ে অর্ণুগমের দিকে। এক মহিলা ধারের টাকা মেটাতে না পারায় সেই মহিলাকে সে অকথ্য ভাষায় অপমান করছিল। কাজের জায়গায় ফিরে এসে কমলম তার স্বামীকে তার আশঙ্কার কথা জানায়। সে তার স্বামীকে বলে যে তুমি আর্নুগমের কথা মনে রেখেছো তো, 1 তারিখের মধ্যে তুমি ওই টাকা শোধ করতে পারবে তো? আর্নার মুখ এবার ভয়ে ছোট হয়ে আসে, কারণ সে নিজেও জানে না 1 তারিখের মধ্যে অতগুলো টাকা সে কী করে শোধ করবে। পরের দিন পঞ্চমা যখন একটি মুদির দোকান থেকে বাজার করছিল, তখন রাস্তায় সে দেখে একটি লোক অন্য একজনের কাছ থেকে খরগোশ কিনছে, যার বিনিময়ে লোকটি 500 টাকা পায়।
পঞ্চমার মাথায় বুদ্ধি খেলে যায়। সে ভাবে যে এইভাবেই যদি আমি খরগোশ শিকার করে বিক্রি করতে পারি তাহলে আংটির টাকা খুব তাড়াতাড়ি জোগাড় করতে পারবো। তবে খরগোশ কীভাবে ধরতে হয় তারা সেটা জানতো না। সাহায্যের জন্য তারা চিট্টুর কাছে ছুটে যায়। পঞ্চমা চিট্টুকে সবটা খুলে বললে চিট্টু তাদের বুঝিয়ে দেয় খরগোশ ধরার জন্য কী কী উপকরণ লাগে। পঞ্চমা ভাইকে নিয়ে একটি দোকানে গিয়ে খরগোশ ধরার সমস্ত উপকরণ কিনে আনে। পরের দিনই তারা খরগোশ ধরার জাল তৈরি করে এবং চারিদিকে খরগোশ ধরার জাল বিছিয়ে দেয়। পরের দিন সকালে তারা ফাঁদ চেক করতে এলে দেখে যে ফাঁদের মধ্যে একটি খরগোশ ধরা পড়েছে, আর স্বাভাবিকভাবেই তারা ভীষণ খুশি হয়ে যায়। এর পরে ছিল খরগোশ বিক্রি করার পালা। তাই তারা সেই খরগোশটি নিয়ে সেই লোকটির কাছে যায় যে গতকাল একটি খরগোশ কিনেছিল। লোকটি জানায় আজ সে আমিষ ভোজন করবে না, আর তাই সে খরগোশ কিনতে পারবে না। অর্থাৎ লোকটি খরগোশের মাংস খাওয়ার জন্যই আগের দিন খরগোশ কিনেছিল। মুথু তার দিদির সাথে খরগোশটি নিয়ে অনেকের কাছে যায়, কিন্তু কেউ তাদের খরগোশ কিনতে রাজি হয় না। দুই ছোট্ট ভাই বোন আবারও হতাশ হয়ে বাড়ি ফিরে আসে এবং সঙ্গে করে তাদের খরগোশটিকেও নিয়ে আসে। মুথু এবার খরগোশটির যত্ন নিতে শুরু করে। খরগোশটিকে খাবার খাওয়ানো থেকে শুরু করে স্নান করানো, ঘুম পাড়ানো সব কিছুই সে নিজের হাতেই করত। এইভাবেই কয়েকদিন কেটে যায়, আর তার মধ্যেই সেই খরগোশ ক্রেতা লোকটি চিট্টুর সাথে পঞ্চমার বাড়িতে আসে এবং সে খরগোশটিকে কিনতে চায়। কিন্তু মুথু খরগোশটির মায়ায় পড়ে গিয়েছিল। এক প্রকারের ছোট্ট বাচ্চার মতোই সে এতদিন খরগোশটি খেয়াল রাখছিল। তাই সে আর খরগোশটিকে নিজের কাছে থেকে যেতে দিতে চায় না। টাকার প্রয়োজন থাকলেও পঞ্চমা তার ছোট্ট ভাইয়ের ছোট্ট মুখটি দেখে তার সিদ্ধান্ত বদলে দেয়। সে লোকটিকে জানায় যে তারা আর এই খরগোশটি বিক্রি করবে না। মুভির পরবর্তী দৃশ্যে আমরা দেখি যে ঠাকুমা কিছু প্রয়োজনে মুথুকে গ্রামেরই এক মহিলার বাড়িতে পাঠায়। মুথু সেই বাড়িতে পৌঁছালে বাড়িতে তখন কেউ উপস্থিত থাকে না। ফাঁকা বাড়িতে মুথুর নজর পড়ে ঠাকুর ঘরে রাখা লক্ষ্মীর ভাঁড়ের ওপরে, আর খুব সন্তর্পণে সে সেই ভাঁড় চুরি করে বাড়িতে নিয়ে চলে আসে। মুথু তার বোনের কাছে আসে এবং তাকে বলে যে দিদি, এই ভাঁড় ভাঙলে আমরা অনেক টাকা পাবো, আর তখন আংটি কেনার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না এবং আমাদের কোনো চিন্তাও থাকবে না। মুথুর হাতে ভাঁড় দেখে পঞ্চমা বুঝে যায় যে তার ভাই এটা চুরি করেছে। তাই সে সজোরে ভাইকে একটা থাপ্পড় মারে আর বলে যে তুমি চুরি করেছো, আংটি তুমি হারিয়েছো, সেটা অন্যের ধন চুরি করে কেন কিনবো? আমাদের পরিশ্রম করে সেই টাকা উপার্জন করতে হবে। এইদিকে যখন সেই মহিলা জানতে পারে যে তার লক্ষ্মীর ভাঁড়টি চুরি হয়ে গেছে, সে তার নিজের মেজাজ হারিয়ে ফেলে। চিৎকার করে সমস্ত পাড়া জড়ো করে এবং গালিগালাজ করতে শুরু করে। মহিলা ঠাকুরের পুষ্প প্রত্যেকের হাতে দিয়ে জিজ্ঞাসা করে যে সে এই ভাঁড় চুরি করেছে কিনা। সে বলে যে এই ঠাকুরের পুষ্প ছুঁয়ে যে মিথ্যা কথা বলবে তার অবশ্যই মৃত্যু হবে। এই কথা শুনে মুথু খুব ভয় পেয়ে যায়। একে একে সকলকে জিজ্ঞাসা করার পরে পালা আসে মুথু এবং পঞ্চমার। প্রাণের থেকেও সম্মান তখন অনেক বড় হয়ে যায়, তাই ভয়ে পুষ্প ছুঁয়ে তারা মিথ্যা কথা বলে। এবার সুযোগ বুঝেই সবার চোখের আড়ালে গিয়ে মুথু বড় মন্দিরের ঠাকুরের সামনে সেই ভাঁড় রেখে আসে আর দেবীর কাছে ক্ষমা চায়। সেই কথা সে তার দিদিকে জানায়। ভাইয়ের কথার সততা প্রমাণ করতে দিদি সেই মন্দিরে আসে, কিন্তু কিছু সময় পূর্বেই যে ভাঁড় মুথু সেখানে রেখে এসেছিল সেটা আর নিজের স্থানে থাকে না। কেউ সেই ভাঁড় সেইখান থেকে নিয়ে গেছে। দুই ভাই বোন আবারও সমস্যায় পড়ে যায়। তখনই তাদের নজর পড়ে যায় দূরে হাঁটতে থাকা চিট্টুর দিকে। চিট্টু সেই ভাঁড় হাতে নিয়ে হাঁটতে থাকে। পঞ্চমা এবং মুথু চিট্টুর পিছু নেয়। কিছু দূর হাঁটার পরে চিট্টু সেই মহিলার বাড়ির সামনে এসে সেই মহিলাকে বাড়ি থেকে ডেকে এনে তাকে তার ভাঁড় দিয়ে দেয়। দুই ভাই বোন খুব শান্তি পেয়ে যায়। অন্যদিকে আমরা আন্নাদুরাইকে দেখি। ফসল কাটার কাজ প্রায় শেষ। মালিক কথা দিয়েছিলেন তাকে এইবারে অগ্রিম কিছু টাকা দেবেন। আন্না মালিকের কাছে গিয়ে অগ্রিম টাকা চাইলে মালিক জানান তার পক্ষে এইবার আর অগ্রিম দেওয়া সম্ভব নয়। নিরুপায় হয়েই আন্না তার পাওনা 18,000 টাকা তার মালিকের কাছ থেকে নিয়ে ফিরে আসে। আগামীকাল 1 তারিখ, আর এখনও সে আরমুকামের টাকার বন্দোবস্ত করে উঠতে পারেনি। তার একমাত্র শেষ আশা ছিল মালিকের কাছ থেকে পাওয়া সেই অগ্রিম টাকা, কিন্তু এখানেও সে নিরাশ হয়ে যায়। উপায় না পেয়ে কমলম তার ভাইকে ফোন করে কিছু টাকা ধার চায়। কমলমের ভাই তাকে 5,000 টাকা দিতে রাজি হয়। আন্নাকে এখনও অনেক টাকা জোগাড় করতে হতো। আন্না তার বন্ধুদের ফোন করে এবং কিছু টাকার ব্যবস্থা করে। সব মিলিয়ে তারা মোট 21,000 টাকা জোগাড় করে ফেলে। তবে আরমুকাম কালকে পুরো টাকায় চেয়েছে। 9,000 টাকার ঘাটতি তারা কিভাবে পূরণ করবে বুঝে উঠতে পারছিল না। এর মধ্যে তারা সেই আংটির দামও ধরে ফেলেছে।
ঠিক করেছে বাড়ি ফিরে সেই আংটিও তারা বিক্রি করে দেবে। এদিকে মুথু এবং পঞ্চমাও হাল ছেড়ে দিয়ে মাঠে বসে থাকে। আজ তাদের সময় শেষ, বাবা মাও কাল ফিরে আসবে, কিন্তু আংটি কেনার টাকা তারা জোগাড় করতে পারে নাই। ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর তাদের কাছে কোনো উপায় নেই। কিছুক্ষণের মধ্যেই সেখানে চিট্টু আসে। দুই ভাই বোনকে কষ্টের মধ্যে বসে থাকতে দেখে চিট্টু মুথুকে জিজ্ঞাসা করে যে পঞ্চমার কি হয়েছে। মুথু চিট্টুর কথার কোনো উত্তর দেয় না। চিট্টু তখন কিছুটা দূরে গিয়ে ফোন লাগিয়ে সেই ফোন পঞ্চমাকে দেয় এবং বলে যে দেখো, কলের ওপারে তোমার মা আছে। আমি ভগবানকে ফোন করেছিলাম, তিনি তোমার মায়ের সাথে তোমাদের কথা বলিয়ে দেবেন। তোমার সাথে তোমার মা কথা বলতে চাইছে। পঞ্চমা জানতো যে তার মৃত মা কোনোভাবেই তাকে ফোন করতে পারে না। সে জানতো সবটাই চিট্টুর পাগলামি। তবুও সে অবুঝ মন নিয়ে ফোন ধরে শূন্য ফোনে মায়ের সাথে কথা বলতে শুরু করে। হাউ হাউ করে কেঁদে পঞ্চমা মা বলে ডেকে ওঠে। মাকে সে তাদের দুই ভাই বোনের সমস্ত মনের কথা শোনায়। মায়ের মৃত্যুর এত বছর পরে এই দুই ভাই বোন মায়ের অভাব সব থেকে বেশি বুঝতে পারছিল। মা বেঁচে থাকলে হয়তো তাদের এই দিন দেখতে হতো না। অবশেষে তারা সৎ মায়ের অত্যাচার থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা বাড়িতে এসে শেষবারের মতো তাদের মায়ের ছবির সামনে দাঁড়ায়। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার আগেই তারা দেখে যে তাদের বাবা এবং সৎ মা ভাইকে নিয়ে ফিরে এসেছে। বাবাকে এতদিন পরে দেখেও দুই ভাই বোন আর আগের মতো খুশি হয় না। আতঙ্ক তাদের শ্বাস রুদ্ধ করে রেখেছিল। বাড়িতে আসতেই কমলম দেখে যে মুথুর পোষা খরগোশ সম্পূর্ণ বাড়ি নোংরা করে ফেলেছে এবং বাড়িতে এসেই সে সেই অসহায় ছোট্ট প্রাণীটির ওপরে চিৎকার করতে শুরু করে এবং মুথু ভয়ে বাড়ির বাইরে গিয়ে বসে পড়ে। কমলম রেগে গিয়ে খরগোশটিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর ঠিক তখনই একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। খরগোশটি বাড়ি থেকে পালানোর সময় তার ছোট্ট পা যখন মাটিতে পড়ে তখন মাটিতে লেগে আংটিটি বালির মধ্যে থেকে উঠে আসে। দুই ভাই বোন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তাদের খুশির ঠিকানা থাকে না। মুথু এবার যেন তার প্রাণ ফিরে পায়। এদিকে কমলা আংটিটি বিক্রি করার জন্য আলমারি থেকে সেটা বের করতেই যায়, কিন্তু আংটি সেখানে ছিল না। পঞ্চমা এসে সেই আংটি তার সৎ মায়ের হাতে দিয়ে দেয়। পঞ্চমার হাতে আংটি দেখে তার সৎ মা রেগে যায়, তবে তার বাবার ভয়ে তাকে আর কিছুই বলতে পারে না। চুপচাপ আংটিটি নিয়ে এসে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। এদিকে আন্না তার পরিচিতদের কাছ থেকে বাকি টাকা জোগাড় করতে শুরু করে। সব টাকা ম্যানেজ হলেও 2000 টাকা আটকে যায়। তার যে বন্ধু তাকে 2000 টাকা ধার দেওয়ার আশ্বাস দিয়েছিল সে তার কথা থেকে সরে যায়। সে জানায় যে ওই টাকা এখন সে আর দিতে পারবে না। এদিকে বাড়ি ফিরতেই আন্না দেখতে পায় যে আর্মুগাম কমলমের সাথে খুব খারাপ ব্যবহার করছে। আন্না আর্মুগামের হাতে 28,000 টাকা দিয়ে তাকে বলে যে বাকি 2000 টাকা আমি কয়েকদিনের মধ্যেই তোমাকে দিয়ে দেব, কিন্তু আর্মুগাম কোনো কিছুই শুনতে রাজি ছিল না। সেই সামান্য টাকার জন্য সে ঘর থেকে সমস্ত জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলার আদেশ দেয়। তখনই ঘর থেকে মুথু এবং পঞ্চমা বেরিয়ে আসে আর এতদিন কাজ করে জমানো সমস্ত টাকা তার বাবার হাতে তুলে দেয়। এতগুলো টাকা বাচ্চা দুটো মানুষের হাতে দেখে আন্না এবং কমলম অবাক হয়ে যায়। আর্মুগামের হাতে সমস্ত টাকা ধরিয়ে দিয়ে তারা তার ধার শোধ করে, নিজের ভিটে মাটিও বাঁচিয়ে নেয়। আর্মুগাম যেতেই আন্না তার দুই ছেলে মেয়েকে সস্নেহে জড়িয়ে ধরে এবং জিজ্ঞাসা করে যে এতগুলো টাকা তোমরা কোথায় পেলে। তখন আন্নার মা তাদের সমস্ত কথা খুলে বলে। ঠাকুমা বলে যে তোমরা যাওয়ার পর ওরা দুই ভাই বোন অক্লান্ত পরিশ্রম করেছে, মাছ ধরেছে এবং সারা রাত জুড়ে বাদাম ছুলেছে, কখনো ফুল তুলেছে, আবার কখনো খরগোশ বিক্রি করারও চেষ্টা করেছে। বাচ্চা দুটো না ঠিক মতো ঘুমিয়েছে না সময় মতো খেয়েছে, নিজেদের ঘাম ঝরানো পয়সাগুলো। এই কথা শুনে বাবার মুখে সন্তানের জন্য প্রশংসা এবং গর্বের ছাপ ফুটে ওঠে। এদিকে সবথেকে সুন্দর বিষয় হলো বাচ্চা দুটি খেতে বসলে কমলম সস্নেহে তাদের সামনে জল বাড়িয়ে দেয়। তার মধ্যে এই অসহায় ছেলে দুটির জন্য স্নেহ জেগে উঠেছিল। শেষ পর্যায়ে বাচ্চা দুটি নিজের মাকেও ফিরে পায়। এবার মুভির অন্তিম পর্যায়ে এসে আমরা দেখি যে চিট্টু মুথু এবং পঞ্চমাকে নিয়ে সেই খরগোশ ধরার ফাঁদের কাছে নিয়ে যায়, যেখানে তারা দেখে যে দুটি খরগোশ ধরা পড়েছে। মুথু সস্নেহে খরগোশ দুটিকে ছেড়ে দেয়, কারণ তাদের আর খরগোশ ধরার কোনো প্রয়োজন ছিল না। এই সুন্দর দৃশ্য দিয়ে মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই অসাধারণ মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। এবার পরের দিন আবার চলে আসবো এইরকমই অন্য কোনো অসাধারণ মুভির কাহিনী নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।